আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া প্রথমবারের মতো বগুড়া 6 থেকে মনোনয়ন পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া প্রার্থী তালিকায় রয়েছেন প্রয়াত বিএনপি নেতাদের সন্তানরা। তবে 63টি আসনের প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। দলের মহাসচিব গুলশান কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন। হাসান মাহমুদের রিপোর্ট। সব জল্পনা কল্পনা আর নানান গুজবের অবসান করে এবার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নামের তালিকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের স্থায়ী কমিটির বৈঠক। দীর্ঘ প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3টি আসনে বেগম খালেদা জিয়া এবং প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া, দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, ফেনী 1 বেগম খালেদা জিয়া। এবারের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অবদান রাখা নেতাদের পাশাপাশি দলের প্রবীণ অভিজ্ঞ নেতারা। এছাড়া মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত নেতাদের সন্তানরাও। ঢাকা 6 ইশরাক হোসেন, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর 6 অধ্যাপক AZM জাহিদ হোসেন, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 63টি আসন ফাঁকা রাখা হয়েছে বিএনপির সমমনাদের জন্য যারা অবদান রেখেছেন আন্দোলন সংগ্রামে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। তবে এই তালিকাকে সম্ভাব্য উল্লেখ করে মির্জা ফখরুল জানান এটা চূড়ান্ত নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট কবে হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাইয়ের সনদ এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে মতভেদ সরকারে উদ্বিগ্ন। তাই 7 দিনের ভেতর রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। আলোচনা হয় জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট আয়োজনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর ভিন্ন মতের কারণে সংকট তৈরি হয়েছে, যার সমাধানে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছে সরকার। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার যথেষ্ট চেষ্টা করেছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, যদি দলগুলো নিজেরা ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। বহু আলোচনা করেছে, সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে।
আইন উপদেষ্টা জানান, সরকার 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সংকল্পে অটল রয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ার সুযোগ নেই বলছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। এমনকি প্রধান উপদেষ্টা কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না বলেও মত দেন তিনি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল বা জনগণের সাথে তারা প্রতারণা করেননি। একদিন সব সত্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি। আজ সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। পরে এ নিয়ে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঐকমত্য কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। তার এই অভিযোগের জবাব দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলেও মত দেন তিনি। যারা ওই ঐকমত্য কমিশনের আলোচনায় ছিলেন, এখন তারা বলছেন যে আপনারা জাতির সাথে বেইমানি করেছেন, রাজনৈতিক দলগুলির সাথে প্রতারণা করেছেন, এবং এই যে কথাগুলি বলছে আসলে তারা কোন জায়গায় বলছে। আমার একটাই বাক্য আমি বলবো এর উত্তরে, ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। জাতীয় সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের ভেতর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে, অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে যুক্ত হবে। ঐকমত্য কমিশনের এমন সুপারিশকে অসাংবিধানিক বলে মন্তব্য করলেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আগে গণভোট, পরে সংশোধিত হয় না, অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি, তারপর সংসদ যদি পাশ করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারেন, এটা তো হয় না। এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং আরপিওতে কোনো পরিবর্তন না আনার দাবিতে 6 নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। দাবি না মানলে আগামী 11 নভেম্বর ঢাকায় বড় সমাবেশের ঘোষণা দলগুলোর। আর আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট জটিলতা নিরসন ও 5 দফা দাবি আদায়ে পরবর্তী করণীয় ঠিক করতে রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি বৈঠক করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8 রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, 5 দফা দাবি আদায়ে অনড় দলগুলো, ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি। বৃহস্পতিবার 6 নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 নভেম্বর রাজধানীতে সমাবেশ করব। নির্বাচনের দিন গণভোট হলে সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে বলে জানান ইসলামী আন্দোলনের আমির। বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন, এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা, কারণ আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতর অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ, বাস্তবতা তো তাই। গণভোট ও জুলাই সনদ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে দলগুলো। উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব
উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে জোট না করলেও ইসলামী দলগুলো আসন সমঝোতায় প্রস্তুত বলে জানান নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের একটি অংশ সংস্কার এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে জুলাইয়ের সনদ বাস্তবায়নের আদেশ জারির মাধ্যমে সনদ ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানান এনসিপির এই নেতা। কয়েকদিনের মধ্যেই সংসদীয় আসনগুলোতে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান আখতার হোসেন। সম্মেলনে দলের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে বিএনপি। বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানান তিনি। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐক্যমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনী হলফনামায় প্রার্থীরা মিথ্যা তথ্য দিলে তদন্ত করবে দুদক। নির্বাচন কমিশনের অনুরোধে যেসব প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আখতার হোসেন। দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান আখতার হোসেন। এ সময় জনতা ব্যাংক থেকে ১,৯৩৯ কোটি টাকা আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করার কথা জানায় দুদক। এ সময় সালমান এফ রহমানের এই দুর্নীতিকে ক্ষুদ্রাংশ হিসেবেও মন্তব্য করেন সংস্থাটির মহাপরিচালক। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য দুর্নীতির বিষয়েও ব্যবস্থা নেবে দুদক। মিথ্যা হলফনামা যারা দিয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যেগুলো আমাদের কাছে হলফনামায় মিথ্যা তথ্য ছিল, এগুলো আমাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেগুলো বিবেচনা করছে। ভবিষ্যতেও যদি নির্বাচন কমিশন থেকে এই ধরনের কোনো বিষয় এসে আমাদের কাছে তারা যদি পাঠিয়ে থাকেন, তখন নিশ্চয়ই সেগুলি দেখা হবে। বেক্সিমকো গ্রুপ, জনতা ব্যাংক এবং যেই 5টি প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে বলেছিলাম, সেই 5টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওই সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল মতবিরোধ ভুলে সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দল আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান, যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায় তাদের হাতে দেশের সব জাতি ধর্মের মানুষ নিরাপদে থাকবে না উল্লেখ করে বলেন তিনি, সভায় বর্তমান প্রেক্ষাপটে ঐতিহাসিক 7 নভেম্বর এবং জিয়াউর রহমান প্রসঙ্গে আলোচনা করেন বক্তারা। এ সময় জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ গঠনে তার ভূমিকা তুলে ধরেন তারা। কেউ যেন ইসলামী ধর্মীয় মূল্যবোধ নিয়ে চক্রান্ত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। ফেসবুকে অশালীন ছবি প্রচার এবং কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চেয়ে সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুস্তফা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি। দুপুরে রাজধানীর শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছেন লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নীরব হুসাইন এবং আশফাক হুসাইন ইভান। মামলা দায়ের শেষে মোনামি বলেছেন, প্রতিনিয়ত বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। আইন অনুযায়ী বিচারের প্রত্যাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা। এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তার উপরে আমার ফিচার্স ইউজ করে, আমার ছবি দিয়ে এআই ইনডিউস করে, এআইকে ইউজ করে এনেবল করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার সুরক্ষা আইনে। বিসিবি কার্যালয়ে চলছে বোর্ড সভা। বিকেল 4টা থেকে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে শুরু হয়েছে এই বৈঠক। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক রুবাবা দৌলা প্রথম দিনেই যোগ দিয়েছেন বুলবুলের নেতৃত্বাধীন দ্বিতীয় বোর্ড সভায়। সভার আলোচ্য প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে আয়ারল্যান্ড সিরিজ, বিপিএল ফিক্সিং নিয়ে তদন্ত প্রতিবেদন নিয়েও বিস্তারিত আলোচনা।
এছাড়া পর্যালোচনায় থাকছে নারী ক্রিকেট দলের বিশ্বকাপ পারফরমেন্স এবং পুরুষ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স। মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ হারের পর বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে পারে বিসিবি। বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকার 43টি ক্লাব। সোমবার দুপুরে বিসিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ক্লাবগুলোর প্রতিনিধিরা। তবে এই 43 ক্লাবের মধ্যে নেই তামিম ইকবাল এবং খালেদ মাহমুদ সুজনের ক্লাব। এই চিঠির মধ্যে আরও একবার অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ল ঢাকার ক্রিকেটারদের ভাগ্য। আবাহনী এবং মোহামেডানের মতো ক্লাবগুলো না থাকায় প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েই সমস্যায় পড়বে সিসিডিএম। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।